ভূপতিনগরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানুতর চলছেই। দিল্লিতে তৃণমূলের ধর্ণা, রাজ্যপালের কাছে অভিষেকের নালিশ, আর এরই মধ্যে পার্টি অফিসে পুলিশি হানার প্রতিবাদে ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। ভোটের মুখে ভূপতিনগরে নাচে তত্ত্ব রাজ্য রাজনীতি। বাংলার সীমানা ছাড়িয়ে যার রেশ পৌঁছেছে দিল্লি দরবারেও। এনআইএ সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে সোমবার দিল্লি নির্বাচন সদনের সামনে ধর্নায় বসে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ডেরেক ওব্রায়েন, দোলা সেনদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। রাতভর তাদের রাখা হয় দিল্লির মন্দিরমার্গ থানায়। মঙ্গলবার বিকেল 4:30 পর্যন্ত সেই থানা চত্বরেই ধর্ণা দেন ডেরেক দোলারা। ईडी सीबीआई इनकम टैक्स के चीफ को बदलना चाहिए अभी इसी वक्त, क्योंकि लेवल प्लेइंग फील्ड नहीं है। তৃণমূল নেতাদের ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে সোমবার রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বসুর সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যপালকে লেখা 6 পাতার চিঠিতে এনআইএর সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চিঠিতে মূল 5টি বিষয় তুলে ধরেন অভিষেক, যার মধ্যে রয়েছে 4 কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএ আধিকারিক ডিআর সিং এর গোপন বৈঠক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং দিল্লিতে দলের প্রতিনিধিদের পুলিশি ধরপাকড়। তৃণমূলের তৎপরতার মধ্যে বসে নেই বিজেপিও। পার্টি অফিসে পুলিশি অভিযানের প্রতিবাদে ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, সোমবার রাতে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের নেতৃত্বে একদল পুলিশ অর্জুননগরে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ দাসের অফিসে অভিযান চালায়। সেই সময় পার্টি অফিসেই ছিলেন বিধায়ক। পুলিশ দাবি করে এক অভিযুক্ত তাড়া খেয়ে বিধায়কের অফিসে ঢুকে পড়ে। এরপর বিধায়ক সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলেই শুরু হয় তুমুল বচসা। এরপরই মঙ্গলবার ভূপতিনগর থানার ওসিকে অপসারণের দাবিতে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। আমি বললাম, আপনি যে আমার অফিসে ঢুকলেন আসামি খোঁজ করতে, আমার অফিসে যদি আসামি থাকে আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে? আপনি আমার অনুমতি নিয়েছেন? এরই মধ্যে ভূপতিনগর নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য পুলিশ। পুলিশি তদন্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তপন মিদ্যা নামে ভূপতিনগরের এক বিজেপি নেতা। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে ভূপতিনগরে 21 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া 40টি মামলার তদন্ত করতে পারবেন না ভূপতিনগর থানার ওসি। বাকি মামলাগুলির তদন্ত চললেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না। অন্যদিকে ভূপতিনগর নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এনআইও। শ্লীলতাহানির অভিযোগ বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে কেন্দ্রীয় এজেন্সি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন। তার আগে জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, সিপিআইএম এর পক্ষ থেকে চন্দন চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি এবং আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি প্রথমে মৃত্যুঞ্জয়ের কাছেই আসি। মৃত্যুঞ্জয়, দেখুন, আমরা দুটো মেনলি দাবি নিয়ে আমাদের দিল্লিতে ধর্ণা হচ্ছে এবং গতকাল যে দিল্লিতে ধর্ণার প্রতি যে আক্রমণ চলে এসছে তার উপরে প্রতিবাদ নিয়ে রাজভবনে আমাদের প্রতিনিধি দল গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের দুটো মেন দাবি কি, এক, যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে জলপাইগুড়িতে যে ঝড়টা হয়েছিল সেখানে বিপর্যয়ের পরে সাধারণ মানুষের জন্য ওখানে বাড়ি করে দিতে হবে। আমরা সরকারের তরফ থেকে, যেহেতু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের তরফ থেকে যদি নির্বাচন কমিশন পারমিশন দেয় এবং এই পারমিশনটা দেওয়া হোক যাতে আমরা বাড়িগুলো করে দিতে পারি। মানুষের মাথার উপরে ছাদ নেই, সেই ছাদটা তৃণমূল কংগ্রেস করে দেবে, সরকার করে দেবে, পশ্চিমবঙ্গ সরকার। আর দ্বিতীয় কথা হলো যে ধনরাম সিং যে এসপি এনআইএ, তার বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে। আমরা জানি বিজেপির সাথে তার বৈঠক হয়েছে, সেই গোপন বৈঠক 26শে মার্চ হয়েছে এবং এনআইএর নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। বিজেপির নেতারা যেইভাবে বলে দিচ্ছে তাতে আমাদের অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে ব্লক লেভেলের যারা কাজ করে তাদের এইভাবে এনআইএর কেসের মাধ্যমে এবং সিবিআই ইডি নিয়ে এই যে নিরপেক্ষতা থাকছে না, বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করছে এনআইএ সিবিআই ইডিকে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে যে না, এদের সরাতে হবে এবং বিমল শঙ্কর বাবুর কাছে আসি। বিমল শঙ্কর বাবু, আমি আপনার কাছে আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একটু শোনাবো। যতদিন না ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে আমরা আবার 1-2 দিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং লিখিতভাবে সে অ্যাপয়েন্টমেন্ট চাইবো
এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি জনসমক্ষে এনেছি অত্যন্ত সিরিয়াস। তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না নেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সেভাবে আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এনআই এর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অব্দি, বিশেষ করে এনআই এর ডিরেক্টর। এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় 2 বার। তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনের দায় এড়িয়ে যেতে পারেন। এই গোটা বক্তব্যটা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিমল শঙ্কর বাবু আপনি নিশ্চয়ই অ্যাওয়ার আছেন যে যেটা নিয়ে এই মুহূর্তে তোলপাড়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর কয়েকদিনের মধ্যেই একদম এইচডি কোয়ালিটির ফুটেজ, সেই ফুটেজ তারা নির্বাচন কমিশনে দেবেন। যে কি, যে একজন বিজেপি নেতা যাকে দেখা যাচ্ছে এনআইএর যিনি এসপি তার বাড়িতে ঢুকছেন, যে সময় ঢুকছেন সেই সময় হাতে তার একটা প্যাকেট দেখা যাচ্ছে, যে সময় তিনি বেরোচ্ছেন সেই সময় হাতে তার প্যাকেটটা নেই, এবং 52 মিনিট তার এই এন্ট্রি এবং এক্সিটের মধ্যে 52 মিনিট সময় অতিবাহিত হয়েছে। তাতে কি দাঁড়ায়? এমনিতেই তো আমরা জানি যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সাধারণভাবে এই ধরনের দেখাশোনাগুলো সেগুলো অ্যাবসলিউটলি নো। মানে আমি যদি ধরে নিই একজন গিয়েছিলেন, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি গতকালই বলেছেন 7 দিনের মধ্যে ক্ষমা চান না চাইলে তিনি কিন্তু মানহানি মামলা করবেন। আপনি নিশ্চয়ই জানেন এটা। ব্যাস 1। 2, গতকাল বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে ভিডিও ফুটেজ বাবু দেখাও না, বারণ কে করেছে? এইচডি কেন, এ থেকে জেড কোয়ালিটি দেখিয়ে দাও না, বারণ তো কেউ করেনি। এটা কি হচ্ছে না? ওই ছোটোবেলায় আমরা বন্ধুবান্ধবের সঙ্গে মারপিট করে বলতাম বলবো স্যারকে, বলবো আমাকে মেরেছি, সে বলবে আমি বলবো। এগুলো বাচ্চাদের বাচ্চামি পোষায়, এই বুড়ো খোকাদের বাচ্চামি না পোষায় না, বয়স হয়েছে যথেষ্ট এদের একটু সিরিয়াসলি রাজনীতিটা করা উচিত। উনি গিয়েছিলেন না যাননি আমি কি জানবো, তাকে জিজ্ঞেস করুন না, আমি কি তার সেক্রেটারি নাকি? তিনি তো বলছেন যে তিনি এর বিরুদ্ধে ইয়েতে যাবেন, কোর্টে যাবেন। তার কথাটাকে আমি আমার দলের নেতাকে ধরবো নাকি তৃণমূলের কথাকে ধরবো? তৃণমূলের নেতাকে আমি বিশ্বাস করবো কেন? আমার দলের নেতা যখন বলেছেন তাকেই বিশ্বাস করবো, স্বাভাবিক নিয়ম। আমার দলের নেতা বলেছেন তার বিরুদ্ধে যা যা বলা হয়েছে যদি প্রত্যাহার না করা হয় উনি মানহানি মামলা করবেন, সোজা কথা। আমি তার কথাই বিশ্বাস করছি। প্রথমত উনি একবারও বলেননি যে উনি মানে উনি জাননি, এই কথাটা কোথাও কোনো সংবাদ মাধ্যমে একবারও বলেন। এক। দ্বিতীয় কথা হলো আমার জানা ছিল না যে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাওয়ার পরে ডেলিভারি বয়ের কাজ করে। উনি হয়তো ওখানে কি ছিলেন, বিরিয়ানি নিয়ে গেছেন, এসপিকে ডেলিভারি করেছেন, তারপরে পেমেন্টটা যদি অনলাইন করা থাকেন উনি হয়তো কিছু টিপস নিয়েছেন। তা আমার তো জানা নেই যে এরকম ডেলিভারি বয়ের কাজ করছে কিনা। আমরা পরিষ্কার যেটা বলছি যে উনি গেছেন এবং আমরা তার কোন অ্যাড্রেস দিয়েছেন, মেয়ের অ্যাড্রেস ক্যামাক স্ট্রিটে যেই বাড়িতে থাকেন ওনার মেয়ে থাকেন, সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়ে সেটাকে কনফার্ম করেছেন হ্যাঁ ওনার মেয়ে থাকেন, উনি জেকে তিওয়ারি উনি গেছেন। আমরা বলছি ভিডিও ফুটেজ, আরে উনি অস্বীকার করুক যাননি, আমরা তো বলেছি অস্বীকার একবার ক্যামেরার সামনে বলুক আমরা যাইনি, আমরা ভিডিও ফুটেজ এমনিতেই দেবো। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা যদি এখন বিজেপির হয়ে কাজ করতে থাকে সমস্ত কিছু, তাহলে তার ইলেকশন করার মানে কি? মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে। তো আমরা বলছি জিতেন্দ্র তিওয়ারি হয়তো যায়নি, উনি ডেলিভারি বয়ের কাজ করতে গেছেন। সুইগি না জোম্যাটো কার হয়ে গেছিল, সুইগি বা জোম্যাটো তাহলে ক্লারিফাই করতে পারবে। একটা লাইন বলি, মানে এরা এই যে রাজ্যপালের কাছেই যেতেই পারে, আমার তাতে আপত্তি কিছু নেই। এই জিনিসটা বোঝেই না এরা যে নির্বাচন কমিশনের নামে কারো কাছে কমপ্লেন করা যায় না। কেউ করতেই পারে, নির্বাচন কমিশন রাজ্যপালের কাছে দায়বদ্ধ নয়, নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, এরা সেটাও বোঝে না। এখন এদের সঙ্গে কি আলোচনাই বা করবো, কি তর্কই বা করবো? এরকমটা রাজনীতিটাই জানে না, একটাই বলে পকেটে পয়সা ঢোকাতে জানে। এরা তো এইভাবেই রাজনীতি করবে, আর লক্ষ্য একটাই, ইডিকে পিটিয়ে এনআইএকে পিটিয়ে এক্সপোর্টস তো হয়ে গেছে, এবার নাটক চলবে দিল্লিতে, ধর্ণা নাটক। একজন বলছে আমার পা ভাঙা, ধরবেন না, কোমর ভাঙা, ধরবেন না, গলাবাজি করছেন, এগুলো চলবে, ইলেকশন অবধি চলবে, হেরে গেলে বন্ধ হয়ে যাবে, এগুলো হবে। মপিয়া দেখো, বাংলা সিরিয়াল সম্পর্কে অনেকে এরকম একটা অভিযোগ করেন যেটা টেনে টেনে দীর্ঘদিন জোরে চলে। সত্যি তো তাই, এখানেও তো বাংলার রাজনীতিতে তৃণমূল আর বিজেপি দুটো দল মিলে প্রথমে ঘষে কুণাল ঘোষ ভার্সেস দিলীপ ঘোষ, তারপর বসে তারপর এদিকে সিবি বোস আর ওদিকে ব্রাত্য বোস, এখন দেখছি সিআইডি সিবিআই তারা দুজনে পরস্পর মুখোমুখি। প্রথমে এরা চেষ্টা করলো
একটা চুরিকে আটকানোর জন্য, কিন্তু চুরিগুলো নিয়ে কোনো কথা নেই। সন্দেশখালীর ঘটনা কি ঘটনা, সেখানে দেখতে গেছে, তদন্ত করতে গেছে, সেটাকে তিল থেকে তাল তৈরি করা এবং ওই ঘষে ঘষে বসে বসে এমন জায়গায় নিয়ে যাওয়া যার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি না কোনো সাধারণ মানুষ এ নিয়ে ইন্টারেস্টেড, কারণ এটা এই আলোচনা করতে গিয়ে চাপা পড়ে যাচ্ছে তো মৌপিয়া, যে ভদ্রলোক বললেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, আসলে দুজনেই খেলেন একসাথে। উনি 1300 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে খেলেন, দিদিকে 528 কোটি টাকা দিলেন। বাম শরিকদের মধ্যে বিপুল এই মুহূর্তে মতানৈক্য, নরেন চ্যাটার্জি বিস্ফোরক সমস্ত কথা বলছেন, সেটা চাপা পড়ছে না, ডোন্ট ওয়ারি, চাপা পড়ছে না, মিডিয়াতে কিছু চাপা পড়ছে না, চাপা পড়ছে না আছে ওগুলো সামনে। কিন্তু এটা অনেকটা আপনি যতই লঘু করার চেষ্টা করুন, সত্যি তো ওষুধ তো আপনাকে বেশি দামে কিনে খেতে হচ্ছে। এটাও তো ঠিক, আপনি এখনো এমএসপি বিল নিয়ে একটা কথা বলতে পারলেন না, কোনো আলোচনাতে কেউ বলতে পারছি না। আমরা তো বলতে পারছি না যে যখন শিল্প করে পশ্চিমবাংলা শিল্প তো ডকে তুলে দিয়েছে, দিল্লির শিল্প নিয়ে কি অবস্থা, একটা আলোচনা করতে পারছি না। এখানে চাকরি চুরি হয়েছে, এই ধরনের জিনিস সামনে নিয়েছে। এই জন্যই তো মানুষ চান যাতে বলতে পারেন এবং প্রপার ফোরামে বলতে পারেন, যাতে এখান থেকে সাংসদ পাঠাতে পারেন। হ্যাঁ, পাঠানোর জন্যই তো এগুলো বলার চেষ্টা করছি। আমরা তো মনে করি বেশিরভাগ মানুষ যে এই রাজ্য থেকে একজনও বাম সাংসদ তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন না, এটা লজ্জার। 100 বার তৃণমূল কংগ্রেসেরও একজন সাংসদ পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন, অত্যন্ত লজ্জার ছিল। তো আজকে তো আনন্দ ছিল সেই বছর, এখন বাইনারি বললে হবে? বাইনারি ছাড়া কি আপনি বলুন, এটা বাইনারি ছাড়া কি? আমি লিখে দিচ্ছি, আপনি বলুন। 10 জন সাংসদ পাঠান, অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ইডি আমরা তো চাই পার্লামেন্টে এ রাজ্যের বাম প্রতিনিধিত্ব নেই, এটা তো বাংলার মানুষ চান না। বাম প্রতিনিধিত্ব নিশ্চয়ই থাকবেন। এই ইস্যুগুলো তো মানুষের ইস্যু, এই ইস্যুগুলো তো মানুষের ইস্যু, আর এমএসপি নিয়ে কথা বলুন। মানুষ তো এই ইস্যুগুলো নিয়ে কথা শুনতে চাইছে, এগুলো নিয়ে নয় যে রাজীবের লাল ডায়েরি ও কাকুর কণ্ঠ কি হলো। আপনি বলুন না কাকুর কণ্ঠ কি হলো? বিধানসভায় আপনি তো সব বলেছেন কাকুর কণ্ঠ যেদিন রুদ্ধ হলো, আজ অব্দি কণ্ঠের পরীক্ষা হলো। কোন ষড়যন্ত্র? এটাকে কি বলবেন? বাইনারি ভাঙার জন্য তো জনপ্রতিনিধি পাঠানোটা এনশিওর করতে হবে। আমরা এনশিওর করছি এবং জনগণ এনশিওর করে দিয়েছেন বলে আজকে বাঁকুড়া কি ঘটেছে জানেন? ওনাদের বাঁকুড়া কি ঘটেছে জানেন? ট্রাইনারি করতে আমরা বারণ করেছি, বারণ করেছি। তাহলে আমাদের দিকে খুব মজা হচ্ছে। আমরা ট্রাইনারি চাই, ট্রাইনারি ফোরনারি যা খুশি নারী হোক না, আমাদের আপত্তি কি আছে? অ্যাকসেন্ট শুনে নিন, ভালো লাগবে। তোমরা যদি 5 মিনিট পাও আর বিজেপি আড়াই মিনিট করে ঠিক পার্টি অফিসার একটা বাক্যের মধ্যে দুটো পার্টি আলোচনা করো, বিজেপিকে একবার আক্রমণ করে দিবে। বাইনারি তো তোমরা ঠিক করে নাও, আক্রমণ 10 সেকেন্ড লাগবে। বাঁকুড়া রথতলাতে বিজেপি আর তৃণমূলের দুটো পার্টি অফিস আছে, দুটো পার্টি অফিস থেকেই টেবিল আর চেয়ার দুটোই চুরি হয়ে গেছে। তৃণমূল বিজেপিকে বলতে গেছে যে তোমরা চুরি করেছো, বিজেপি তৃণমূলকে বলতে গেছে জনগণ হাসছে, 106 টাকা জনগণ হাসছে। টেবিল চেয়ার পয়েন্টে আসুন পার্থদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা সন্দেশখালীতে দেখেছি ইডি আক্রান্ত হয়েছে, সিআরপিএফ আক্রান্ত হয়েছে। এরা তো এদের যদি আমি মনে করি যে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে তারা এসেছিলেন, প্রথম কথা তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আসেননি, যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে। তার সঙ্গে পশ্চিমবাংলায় মূলগত যে তফাৎ সেটা হচ্ছে যে এরা আসছেন কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশের জন্যে, ফলে কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছেন সরাসরি, যেটা অন্য রাজ্যে হচ্ছে সেটা এখানে বলা যায় না। আর দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের উপর আক্রমণের পরে আমরা গত পরশুদিন যেটা দেখলাম বা গতকাল যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের একজনকে তিনি একজন আক্রান্ত হলেন এবং তার শারীরিক অবস্থা নাকি অত্যন্ত খারাপ। আমি আশা করছি সেই সন্দেশকারীতে আমি আশা করছি যে তিনি যাতে সুস্থ এবং এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মেরেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের, মানে পুলিশ যে 3 জনকে দেখুন ভূপতিনগরে আলাদা করে কি বলার আছে, যেটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে বাইনারি। হ্যাঁ, আজকে আমরা যে কথাগুলো এতদিন ধরে বলছি কথাগুলো আজকে হয়তো ক্লিশে হয়ে যাচ্ছে, এটাও ঘটনা, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো এর থেকেও বেরোতে পারছি না। আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা কি আলোচনা করছি যে একটা কেন্দ্রীয় নির্বাচন হচ্ছে যে 8.5% বেকার ভারতবর্ষে, গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি, 84% মানুষের আয় কমে গেছে 2020 পরে, প্রায় 95 লক্ষ পরিবার নতুন করে গরিবী সীমার নিচে নেমে গেছে। আজকে তো আমরা এসব নিয়ে আলোচনা করছি না,
আমরা তো আলোচনা করছি না যে 65 লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র 1 কোটি মানুষ শুধু এমএসএমইতে আজকে নতুন করে বেকার হয়েছে। আজকে শিক্ষার আজকে এমন অবস্থা যে আইআইটি বম্বে 36% যারা পাস করে বেরিয়েছেন তারা প্লেসমেন্ট পাননি। তো এই ভয়াবহ অবস্থা, অথচ আমরা বিশ্বের 5ম অর্থনীতি। তো আমরা তো এই নিয়ে আলোচনা করছি না, আমরা কি নিয়ে আলোচনা করছি বলুন? বিমল শঙ্কর বাবু, না একটা কথা বলি, সেটা হচ্ছে ওই মাঠের বাইরে দাঁড়িয়ে হায় আমার একই হলো বলে মাথা না চাপড়ে আমি কংগ্রেস এবং সিপিএম ভোটকেই বলবো যে তারা মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন। দক্ষিণ ভারতে পা রাখার জায়গা নেই। তবে এবারে ইলেকশন রেজাল্টটা বেরো। আপনাদের সবচেয়ে সমস্যা হচ্ছে সিপিএম এবং কংগ্রেসের। সিপিএম এর একজন কেরালার নেতা প্রায় আত্মস্বরে বলেছেন যে চেষ্টা করুন যাতে ন্যাশনাল সিম্বল আমাদের পার্টিটা থাকে, নইলে আমাদের সিম্বলটাও হাতছাড়া হবে। এখানে সেই জন্য দাঁড়িয়ে পড়েছে যদি আমাদের ভোট ফোট কেটে তৃণমূলকে জিতিয়ে যায় 6% 7% ভোট পাওয়া যায়। এই হচ্ছে সিপিএম এর এখন লক্ষ্য একটাই। দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস ফর দ্য থার্ড টাইম 55টা আসন পাবে না, 40 থেকে 42। 40টার নিচে পাবে সেটা আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আপনারাই দেখিয়েছেন। এবং এখন বিভিন্ন জনমত সমীক্ষাও বলে দিচ্ছে যে 45-46 বেশি কংগ্রেস উঠবে না। ফলে যদি এই দুটো দলকে আমরা কেউ বারণ করিনি যে তোমরা জনগণের কথা তোলো, তোমরা এটা বলো, এখানে দাঁড়িয়ে আত্মনাদ করার কোনো মানে হয় না। বাইনারি হয়, একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে বাইনারি হয়। বাইনারি যদি চেঞ্জ করতে হয়, বাইনারি হয়েছে, তার কারণ আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছি, তাই বাইনারি হয়েছে। বাইনারি হয়েছে। আপনাদের ওই জায়গায় আসতে বারণ কে করেছে? আচ্ছা নেননি তো, খুব বলে এবার বাইনারি হয়েছে, উত্তরটা দিতে হবে, বাইনারি ভাবুন না আপনারা, আমরা বারণ করিনি। এইভাবে চেঁচামেচি করলে তো কিছুই বলা যাবে না। আপনি বললেন আপনারা ইলেকটর বন্ডে নেননি। সিপিআইএম একমাত্র দল ভারতবর্ষে যাদের 95% আয়কর যারা রিটার্নে দেখিয়েছে যে আনসোর্স ফান্ডিং। তাহলে বলুক যে শুধু কৌটো নাড়িয়ে এদের প্রত্যেক বছর টাকাটা ওঠে। আরে হ্যাঁ রে, সিপিআইএম এর ফান্ড নিয়ে কিছু বলা যাবে না। তোমাদের ইলেকশন অফিসে জিজ্ঞাসা করো, সিপিএম এর প্রতিনিধিকে শুনতে হবে, আগে জমির ব্যয় টাকা দিতে সিপিএম এর প্রতিনিধিকে শুনতে হবে, রাশিয়ার টাকা দেওয়া, একটু শুনতে হবে, রাশিয়ার দালালেরা আজকে রাশিয়ার চীনের দালালেরা শুনতে হবে, সিপিএম এর প্রতিনিধিকে শুনতে হবে। আজকে তো না হয়তো টাকার অ্যামাউন্টটা কম, কিন্তু আজ থেকে অন্তত 11 বছর আগে এই সান্তিয়াগো মার্টিন, সে তার লটারি কোম্পানি, যে লটারি কোম্পানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, কেন্দ্রীয় সরকারও বহু রাজ্যকে সাবধান করে দিয়েছে, তারা দেশাভিমানীকে 2 কোটি টাকা দিয়েছে। আপনার দল দিয়েছিল 2 কোটি টাকা। আমি উঠে যাবো এখান থেকে, মিথ্যা আমি উঠে যাবো, আমি উঠে যাবো। দেশাভিমানীকে 2 কোটি দিয়েছিল, পরে আপনারা ফেরত দিয়েছেন। এটা যদি চ্যালেঞ্জ করছি, এটা মিথ্যা হলে আমি উঠে যাবো, এটা মিথ্যা হলে আমি উঠে যাবো। তিনি স্যান্ডেলে তিনি দাবি করছেন যে এনআইএ এর এসপি ডিআর সিংকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে। বিতর্কিত বিষয়টি তদারকির জন্য পাটনা থেকে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। যদিও এটা মানতে নারাজ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, একটু শোনাবো। এনআইএর যে এখানকার স্টেশন ইনচার্জ ছিলেন, তাকে পশ্চিমবঙ্গের যতগুলি মামলা আছে সেই মামলাগুলির পর্যালোচনা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এমন নয় যে তাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। যে অর্বাচীনেরা এইসব কথা তুলছেন, তারা এই তদন্তকারী সংস্থাগুলি চলার যে প্রসেস সেটাই জানেন না। এগুলো একটু জেনে নিয়ে যদি প্রেস কনফারেন্সে বসেন, বলেন, আমার মনে হয় যুক্তিগ্রাহ্য হবে। যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে আসলে এই মামলাগুলো নিয়ে আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে এই মামলাগুলো থেকে সরানো হচ্ছে না। আমরা প্রথমত যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধুমাত্র এই ধনরাম সিংকে নয়, ডিরেক্টরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গে যদি ডিজিকে আপনি সরাতে পারেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমরা নিরপেক্ষতা দাবি করছি। শুধুমাত্র এদের এই এনআইএ, সিবিআই, ইডি এই শাখা সংগঠন হিসাবে চলতে দেওয়া যেতে পারে না। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ভোটটাকে লুট করে নেবে ইলেকশন
কমিশন অফ ইন্ডিয়া এই ভয় দেখিয়ে আমরা এই নির্বাচনে সেটা হতে দেবো না। আমাদের যে আন্দোলন দিল্লির বুকে গেছে, আমরা আবার পঞ্চায়েত 2008 পঞ্চায়েত কি করেছেন আপনারা জানেন না? 2003 পঞ্চায়েতে একের পর এক খুন করা মানুষগুলো শুধু জোট করে 15 জনকে খুন করেছে। এই কংগ্রেস জোট করেছে 15 জনকে ডোন করে করেছিল। আমার কোনো অসুবিধা নেই। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রাজ্যের ডিজি বদল করা হয়েছে, তাহলে যদি এসপিকে ডাকা হয় বা তাকে সরানো হয় বা তার বিরুদ্ধে ব্যবস্থা, যদিও সেটা বিজেপি মানতে নারাজ, কেন এনআইএ এর ডিরেক্টর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আচ্ছা, অন্য একটি রাজনৈতিক দলের একজন নেতা কি বললেন না বললেন তার উত্তরটা তো আমি দিতে পারি না। আমি বলতে পারি যে এই দাবি যে কেউ করতেই পারে, বিশেষত তৃণমূলের মতো একটি রাজনৈতিক দল, তারা পরাজয়ের আতঙ্কে ভুগছে, তারা বুঝে গেছে পশ্চিমবাংলা কি হতে চলেছে। এখানে আমি মানে হাওয়া থেকে কিছু না করছি না। আপনাদের এই জি24 ঘন্টা না হলেও তারা বিভিন্ন জনমত সমীক্ষা করেছে, অন্যান্য টেলিভিশন চ্যানেল জনমত সমীক্ষা করেছে। তারা যদি ঠিক হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভোগার যথেষ্ট কারণ আছে, ফলে সেখান থেকেই এগুলো আসছে। এখন কে কাকে সরাবে না সরাবে সেটা ঠিক করবে তাদের অথরিটি, আর সেটা তারা আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আর নির্বাচন ওই যে হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলে যাচ্ছে রাজ্যপালের কাছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সে কারো কাছে জবাবদিহি করে না, তার বিরুদ্ধে গিয়ে রাজ্যপালকে বলছে। এই যদি এদের রাজনীতি হয় তাহলে এদের সম্পর্কে আমি আর কি বলবো? তাই এদের যা বক্তব্য সেগুলোকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়, দরকার নেই এগুলো, এর জন্য চলবে, এটা বন্ধ হয়ে যাবে। সরিয়ে দেওয়া হয় যাতে জবাবদাহি না করতে হয়। এটাই এদের ভয় হচ্ছে ইডি এবং সিবিআই এর মোরালিটিটাকে নষ্ট করে যাতে তারা ঘরে ঢুকে যায়, এরা যা খুশি তাই করবে। ইডি সিবিআই এর মোরালিটি এত সহজ নয়, মানুষই এদের ঘরে ঢুকিয়ে দেবে, নিশ্চিন্ত থাকুন। চন্দনদা, কিন্তু এই অভিযোগটা যদি সত্যি হয় যে এনআইএ এর যিনি অফিসার, সেই অফিসারের বাড়িতে একজন বিজেপি নেতা তিনি পৌঁছে যাচ্ছেন, এবং যেটা অলফ করে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তারা নাকি ফুটেজ অবধি দিতে পারে। দেখুন, ফরচুনেটলি যখন নির্বাচন থাকে না মুখ্যমন্ত্রীর বাড়িতে, রাজ্যের মুখ্য সচিব অফিসিয়াল কাজে যেতেই পারেন, রাজ্যের পুলিশ কমিশনার কালী পুজোর দিন খিচুড়ি বিলি করতেই পারেন, আমি এটার সাথে গোলাচ্ছি না। কিন্তু যখন এমসিসি চলে এরকম একটা অবস্থায়, আসলে মুপিয়া আমি আবার বলছি, আপনি কেন বৃথায় নিয়ে এত চিন্তা করছেন? এগুলো সব ডুয়েল সিমের ব্যাটারি, মানে ডুয়েল সিমের মোবাইল, একবার এদিক থেকে এদিকে ভরবেন, এই কে কারকে নিয়ে আলোচনা করছেন? আমি দীপাঞ্জন চক্রবর্তী ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি দীপাঞ্জনদার কাছে যাব। দীপাঞ্জন, আমরা দেখতে পেলাম যে ভূপতিনগরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানুতর চলছে, তারই মধ্যে পার্টি অফিসে পুলিশি হানার প্রতিবাদে ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হলো বিজেপি, আদালতে ধাক্কা খেলো রাজ্য এই প্রসঙ্গে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব সিরিয়াস একটা অভিযোগ আনা হচ্ছে যে এনআইএ এর এসপি তার বাড়িতে একজন বিজেপি নেতা তিনি ঢুকেছিলেন, যখন তিনি ঢুকছেন তখন তার হাতে নাকি একটা প্যাকেট ছিল, যখন বেরোচ্ছেন তখন প্যাকেটটি ছিল না। তাদের বক্তব্য, তাদের অভিযোগ যে আসলে কাদের কাদের ডাকতে হবে সেই সলা পরামর্শটা দিতেই তিনি গিয়েছিলেন, বিশেষ করে যখন এমসিসি লাগু। দেখো মৌপিয়া, দুটো জিনিস খুব ক্লিয়ার করতে হবে। তাহলে বলতে হবে যে কলকাতা হাইকোর্ট তারাও বিজেপি হয়ে গেছে, কারণ কলকাতা হাইকোর্টের মনিটরিং অর্ডারে এনআইএ ভূপতিনগরকে। দ্বিতীয়ত, যদি কারোর কাছে সেরকম সুস্পষ্ট অভিযোগ থাকে, প্রমাণ থাকে, ওরা কলকাতা হাইকোর্টে কেন যাচ্ছে না? এন্ড অফ দ্য ডে এনআইএ কে এনগেজ করেছে কলকাতা হাইকোর্ট, তারপরে এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যে গেছে ভূপতিনগর, সেটা করেছে এনআইএ স্পেশাল কোর্ট। তো দরজা তো খোলা, ওরা হাইকোর্টে যান, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের কাছে নিজেদের ডকুমেন্ট গুলো নিয়ে সাবমিট করুন। তা না করে কখনো রাজভবনে গভর্নরের কাছে যাচ্ছেন, কখনো দিল্লিতে এনআইএ ভবনের সামনে বক্তব্য রাখছেন, ধর্ণা করছেন, কারণ ওনারা খুব ভালো করে জানেন যে বক্তব্যগুলো রাখছেন, যে অভিযোগটা করছেন, সেটার সত্যতা প্রায় শূন্য। তো এই ব্যাপারটা খুব ক্লিয়ার। তো যান না, কোর্টে তো রাস্তা খোলা আছে, ওনারা তো কথায় কথায় কোর্টে যান। এমন কোনো আদালত নেই, কলকাতা হাইকোর্ট এমন কোনো বেঞ্চ নেই সুপ্রিম কোর্টে, চিফ জাস্টিস থেকে শুরু করে সব, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ, এসএলপি, সবকিছু ওরা করেছে। তো যান, কে মানা করছে? শুধু এই যে সমস্ত লোকজনদের দেখানো হচ্ছে তাদের রেপুটেশন এভরিবডি নোজ, ওটা নতুন করে বলার কিছু নেই।
আর এনআইএ বিরুদ্ধে অভিযোগ করার আগে এটা ভেবে নিতে হবে যে এনআইএ কিন্তু শুধুমাত্র সন্ত্রাসবাদের যোগ থাকলে সেখানে তদন্ত করে, কোনো তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এনআইএ ভোটে বিন্দু মাত্র ব্যবহার হয় না, এতে কোনো সন্দেহ নেই। তাতেও যদি কোনো সন্দেহ থাকে যাক আদালতের দরজায় যাক, এই সমস্ত কথা বলে বাজার গরম করার তো কোনো লাভ হয় না। তো এগুলো আমি একদমই গুরুত্ব দিতে রাজি নই। এগুলো এটা ভোটের বাজার একটু গরম করতে হবে, কারণ ওনারা আতঙ্কিত। বুঝতে পারছেন যে যতগুলো বাংলায় স্ক্যাম হয়েছে, এটা আমি বারবার বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, 3 বছর ধরে বলে আসছি, প্রত্যেক কটা স্ক্যামের হাজার হাজার কোটি টাকা যে ভারতবর্ষের বাইরে গেছে মানি লন্ডারিং এ, বিদেশে চলে গেছে, সেটা বাংলাদেশ, নেপাল হয়ে মধ্যপ্রাচ্য দেশগুলো, আমেরিকা, ইংল্যান্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছে, তার জন্য একটা সাংঘাতিক শক্তিশালী র্যাকেট দরকার। আর সেই র্যাকেট, নেটওয়ার্ক, সিন্ডিকেট হয় ড্রাগ মাফিয়াদের কাছে আছে, আর না হলে সন্ত্রাসবাদী গ্রুপের কাছে আছে, এবং তাদের সাহায্য নিয়েছেন। তো সেটা এখন এক্সপোজ হয়ে যাবে। তো এই ভয় থেকেই ওদের শেষ, কারণ দুর্নীতি মানুষ তাও একটা সহ্য করে একটা জায়গায়, আইন শৃঙ্খলা অবনতি তাও সহ্য করবে, কিন্তু দেশের সম্মান আর মহিলাদের সম্মান এই দুটো নিয়ে কারোর কোনো কম্প্রোমাইজ করবে না কোনো ভোটাররা। বাংলার মানুষ তো করবেই না। আমি আসলে এই প্রসঙ্গে আলোচনা, একটা বিরতি আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আর এবার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশও দেখুন। বছরের শুরু থেকেই খবরের শিরোনামে সন্দেশখালী। রেশন দুর্নীতির তদন্তে 5ই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় গ্রামবাসীদের একাংশের হামলায় আক্রান্ত হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। মারমুখী জনতার চাপে পিছু হটতে বাধ্য হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেই থেকেই রাজ্য রাজনীতিতে সন্দেশখালী নিয়ে চাপানুতরের সূত্রপাত। সেই সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশও। সন্দেশখালীর পুলিশ ক্যাম্পের মধ্যেই আক্রান্ত পুলিশ। গুরুতর আহত সন্দীপ সাহা নামে এক পুলিশ কর্মী। মঙ্গলবার বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান জানান, সোমবার রাত 12:30 নাগাদ পুলিশ ক্যাম্পের ঘরে দরজা খোলা অবস্থায় ঘুমাচ্ছিলেন সন্দীপ সাহা। সেই সময় ঘরে তিনি একাই ছিলেন। হঠাৎ সন্দীপের চিৎকার শুনে পাশের ঘরে থাকা পুলিশ কর্মীরা ছুটে এসে দেখেন তার মাথা ফেটে রক্ত ঝরছে। রাতেই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভারী কিছু দিয়ে সন্দীপের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে এই ঘটনায় ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে কে বা কারা হামলা চালালো? পুলিশ ক্যাম্পে হামলার উদ্দেশ্যই বা কি? তদন্তে নেমে স্থানীয় কয়েকজনকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হয়। তবে পুলিশ ক্যাম্পের হামলা নিয়ে থেমে নেই রাজনৈতিক চাপানুতোর। কোনো রাজ্যে যদি আইনের শাসন থাকে, সেখানে গুন্ডা বদমাইশদের শায়েস্তা করার কাজ পুলিশের। যারা এতদিন তৃণমূলের ছত্রছায়ায় ছিলেন, পুলিশকে পরিচালনা করেছেন, তারা এখন বুঝতে পারছেন এই পুরনো অভ্যাসের বলে তারা পুলিশকেও আক্রমণ করে ফেলেছেন। সন্দেশখালীতে যে পুলিশ তৃণমূলকে রক্ষা করে করে চলেছে, বাড়তে সাহায্য করেছে লুটকে, আজ সেই পুলিশও তৃণমূল বাহিনীর কাছে আক্রান্ত হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, দল মত নির্বিশেষে তাদের অ্যারেস্ট করা হোক। সেখানে যদি তৃণমূলের কেউ কোনো প্ররোচনায় পা দিয়ে কোনো গণ্ডগোলে জড়িয়ে থাকেন, তাকেও অ্যারেস্ট করা হোক। ইডি অভিযানের পর থেকেই রাজ্য রাজনীতির টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে শাহজাহানের সন্দেশখালী। সেই সন্দেশখালীতেই এবার পুলিশের উপর হামলা নিয়ে তুঙ্গে চাপানুতোর। বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা বারবার বলছিলাম মৃত্যুঞ্জয় যে ঘটনাগুলো ঘটছে, সেটা সন্দেশখালী হোক, সেটা বনগাঁ হোক, সেটা ভূপতিনগর হোক, আসলে ক্যান অফ ওয়ার্মস ওপেন হয়ে যাচ্ছে। এটা কি তার ইঙ্গিত নয়? পুলিশ ক্যাম্পে হামলা, আমি বলছি যে কোথায় আইনের শাসন, কোথায়? আমি একটা কথা বলিনি যে প্রথমত যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা,
তৃণমূল কংগ্রেস থেকে দলীয়ভাবে এই ঘটনার আমরা নিন্দা করছি। যখন ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে জাস্টিফাই করছো না, যখন সন্দেশখালীতে ইডি আক্রান্ত হচ্ছে জাস্টিফাই করছো, বলছো ভোর রাতে কেন যাচ্ছে, এগুলো কি আসলে ইন্ধন যোগাচ্ছে না এই ধরনের ঘটনায়? আমরা সেদিনই এই প্রশ্ন তুলেছি, একদম ইন্ধন যোগাচ্ছে না। পুলিশ আক্রান্ত হবে না না পুলিশ, আমার কথা হলো যে আমরা তো নিন্দা করছি যে ঘটনা ঘটে থাকুক, আমরা নিন্দা করছি পুলিশকে আমরা বলছি যে আমরা যে ব্যবস্থা না হোক, তৃণমূল কংগ্রেসেরও দলের যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ যদি মানে জড়িত থাকে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক, কঠোরতম ব্যবস্থা না হোক, যা যা আইনের আছে সমস্ত কিছু, যে দলের হোক, আমার দলের হলেও ব্যবস্থা আমরা বলছি। কিন্তু যদি সমালোচনা করা, কারা সমালোচনা করবে? নবান্ন অভিযানের নাম একটা রাজনৈতিক অভিযান করতে গিয়ে সেখানে এসিপি সেন্ট্রালকে যেইভাবে পিটিয়ে মেরে ফেলছিল, ওখানকার দোকানদাররা বেরিয়েছে, যদি নবান্ন অভিযানের সময় তাকে যদি রেস্কিউ না করতো, দোকানদাররা রেস্কিউ করেছে, আপনারা সেই ফুটেজ দেখিয়েছেন। আজকে বলুন তো সিপিএম এক্ষুনি সিপিএম চিল্লাবে আইনের শাসন নেই, ওসি দিলজলা গঙ্গাধর ভট্টাচার্যকে মারা করা হয়নি, মারা হয়নি, ও গঙ্গাধর ভট্টাচার্যকে কারা আমাদের সমালোচনা করবে? যেখানে আজকে বিনোদ মেহতা ডিসি পোর্ট তাকে খুন করা হয়নি, তো আর অন্যান্য রাজ্যে বিজেপির জায়গা, কিন্তু আমাদের এখানে এটা বলতে পারে না। বলো চার্লস টেগারটা বলো, স্বাধীনতা আন্দোলনে বলো, কাকে অ্যারেস্ট করা হয়েছিল, সন্দেশখালীটাকে জাস্টিফাই করবে? আমরা করছি না, তোমরা জাস্টিফাই করতে, আমরা বলছি জাস্টিফাই করবে, জাস্টিফাই করবে, আমরা বলছি তৃণমূল কংগ্রেসকে যদি জড়িত থাকে, তৃণমূল কংগ্রেসের যদি কেউ জড়িত থাকে অ্যারেস্ট করো, এটা আমরা জোর গলায় বলছি। আজকে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা প্রত্যেক জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে, আর এইখানে যদি একটাও এরকম ঘটনা ঘটে থাকে, বিচ্ছিন্ন ঘটনা, আমরা বলছি পুলিশ ব্যবস্থা নেই, তৃণমূল কংগ্রেসের যদি কেউ জড়িত থাকে এইটা বিচ্ছিন্ন ঘটনা, প্রত্যেকটা ঘটনা মানে সন্দেশখালীতে এতদিন ধরে করে এফআইআর নাও নয়, ওসি কোনো এফআইআর নাও নি, এই পুলিশ কোনো এফআইআর নাও নি, এই মামলাতে কোন ঘটনা হয়ে গেল, চেঁচালে হবে না। গঙ্গাধর ভট্টাচার্য মারা হয়ে গেল কেন? আরে গঙ্গাধর ভট্টাচার্য হয়েছে বলে সন্দেশখালীতে তোমরা বিনোদ মেহতা মারা গেছিল কেন? উত্তর দাও, আগে উত্তর দাও, তোমাদের তোমাদের সময়। এক সেকেন্ড বিমলদা, না ওই বিচ্ছিন্ন ঘটনা হতে হতে না গোটা পশ্চিমবাংলাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মানে যা অবস্থা হয়েছে প্রশাসনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এইটা আমার এসব দেখে মনে হচ্ছে এই পুলিশকে বলতে ইচ্ছে করছে আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। কারণ এই সন্দেশখালীতে মা বোনেরা যখন নির্যাতিত হয়ে যেত পাঠিয়ে দিত না, যান শাহজাহানের সঙ্গে মিটিয়ে নিন। আজকে মাথায় মারল কে? অন্যায়। এতে পুলিশ প্রশাসনের মনোবল ভাঙছে, কিন্তু এই পুলিশ প্রশাসনকে নিজেই এর জন্য দায়ী নয়। আর একটা কথা বলি, তৃণমূলের তো অ্যারেস্ট হয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে যে এই তৃণমূলকে অ্যারেস্ট করা হোক, এই শুনছি অনেক বড় বড় কথা। 2019 সালে 3 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছিল, 2 ভাই এবং তাদের একজন আত্মীয়, তাদের একজনের বডি খুঁজে পাওয়া যায়নি। কে অ্যারেস্ট হয়েছিল সেই ঘটনায়? মেইন যে অ্যাকিউজ তার নাম ছিল শেখ শাহজাহান। কে বলেছিল এক্ষুনি ছেড়ে দিতে হবে, এবং তাকে শুধু ছেড়ে দেওয়া হয়নি, তার নামে সমস্ত মামলা উইথড্র করে নেওয়া হয়েছিল এবং তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল হলে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করা হয়, পশ্চিমবাংলা প্রশাসন আছে। আমি বলছি যে 2011-র আগে পুলিশ কি করতো, পুলিশে কি রাজনীতিকরণ হয়েছে, সেগুলো নিয়ে এই আপনাদের টেলিভিশন চ্যানেল সমেত বহু চ্যানেলে বহু সময় নষ্ট করেছি। আমরা তো আশা করেছিলাম একটা সরকার এসে সেখান থেকে অন্যরকম কিছু করবে। এই সরকার যদি তার আরো বিপরীত করে, ডবল করে, তাহলে তার দিকে আঙুল তুলতেই হবে। আসলে এই সরকার কিন্তু পশ্চিমবাংলা প্রশাসনের কোমরটাকে ভেঙে দিয়েছে, একদম তছনছ করে দিয়েছে। ফলে আগামী দিনে প্রশাসনকে অনেক টাইম লাগবে। এটা শুনলে লাফাবে সবাই। দরকার যোগী আদিত্যনাথের বুলডোজার, ওই বুলডোজার দিয়ে সিধে করতে হবে ক্রিমিনাল। বললাম তো যোগী আদিত্যনাথের বুলডোজার চাই। গ্রামে ঢুকতে পারে না, বড় বড় কথা নয়। পশ্চিমবঙ্গ আমি আবার বলবো, বলছেন ভালো কথা, কিন্তু তো টকের ভয় তেঁতুল তো নয়। আমি দীপাঞ্জনদার কাছে আসি। দীপাঞ্জনদা, আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে, গিয়ে আক্রান্ত হচ্ছে, একটা প্যাটার্নটা আমরা দেখেছি সন্দেশখালীতে, প্যাটার্নটা আমরা দেখেছি বনগাঁয়, প্যাটার্নটা আমরা দেখেছি ভূপতিনগরে। সেই সময় আমরা দাঁড়িয়ে দেখেছি এই রাজ্যে শাসক দলের প্রতিনিধিরা তারা নানা রকম জাস্টিফিকেশন নিয়ে এসেছেন। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে কেন যাচ্ছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এবার সেই সন্দেশখালী, যে সন্দেশখালী গত 3 মাসেরও বেশি সময় ধরে একদম ফোকাসে, সেই সন্দেশখালীতে রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে হামলা।
দেখো মৌপিয়া, প্রথমে একটা কথা বলি যে পুলিশের ওপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় এবং সাংঘাতিক বড় অপরাধ, ইউনিফর্মের ওপর হামলা। ব্যাপারটা হচ্ছে যে এক শ্রেণীর পুলিশ অফিসার তারা কিন্তু বাংলায় নিজেদের ইউনিফর্ম বিক্রি করে দিয়েছেন। আমি তো ফোর্সের লোক, আমরা তো ইউনিফর্ম শরীরে চাপিয়েছি, পুলিশ না হোক এনএসজি বা সেন্ট্রাল প্যারামিলিটারি অর্গানাইজেশন। আমরা সবসময় বলি ইউনিফর্ম আমাদের মা, কিন্তু বাংলায় এক শ্রেণীর আইপিএস, এক শ্রেণীর জুনিয়র মিডল লেভেল অফিসার্স তারা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছেন, এটা বলতে কোনো দ্বিধার জায়গা নেই। এবং আমি তোমাকে চারটে জাস্ট ঘটনা ফটাফট এক্সাম্পল দিয়ে দেবো, তুমি ট্রেন্ডটা বুঝে যাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রথম কাজ কি ছিল, ভবানীপুর থানায় গিয়ে উনি গুন্ডা ছাড়িয়ে নিয়ে গেলেন পুলিশের কাস্টাডি থেকে এবং বললেন আমি বাংলায় গুন্ডা কন্ট্রোল করি। এক মেসেজ চলে গেল। তারপরে পরে এগুলো সবগুলো তোমাদের কাছে আর্কাইভে রয়েছে, আর্কাইভের বাইরে কোনো কথা বলছি না। সেকেন্ড, কলকাতাতে একটি জায়গায় তুমি ভালো বলতে পারবে যেখানে দেখা গেছিল টিভিতেও যে একজন পুলিশ কর্মী টেবিলের নিচে বসে রয়েছে, ফাইলটা মাথায় দিয়ে, যদি এবার আলিপুর থানা নামগুলো মনে থাকে না। 3 নম্বর, এটা গেল 2। 3 নম্বর, বইমেলায় নিজের নিরাপত্তা রক্ষী সেও সিআইএসএফ এর অফিসার, তাকে বলেছিলেন মুখ্যমন্ত্রী হাজারো টিভি ক্যামেরা লোকের সামনে আপনাদের চাপকাতে হয়, কোনো প্রতিবাদ হয়নি। 4, সাংঘাতিক, আরো একটা সাংঘাতিক, গার্ডেন রিচে একজন পুলিশ অফিসার সম্ভবত তাপস বাবু নাম, তাপস চৌধুরী, গুলি করে মারা হলো। তারপর কি হলো? 5, দার্জিলিং এ একজন পুলিশের সাব ইন্সপেক্টর গুলি খেয়ে মারা গেলেন এই বিমল গুরুং এর লোকজনদের হাতে। আর ওই বিমল গুরুংকে যে অ্যাবসকন্ডার, যে ফিউজিটিভ ডিক্লেয়ার করা হয়েছিল, তাকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে দক্ষিণ 24 পরগনা সম্ভবত কোনো রিসর্টে রাখা হয়েছিল, তারপর তার সঙ্গে মিটিং হয়, পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে যাওয়া হলো দার্জিলিং এ। এই যে সিরিজ অফ ইনসিডেন্ট। আমি আরেকটা অ্যাড করব, দীপাঞ্জন দা, দুবরাজপুর থানার আইসি কর্তব্যরত অবস্থায় বোমার আঘাতে জখম হন, তারপর মারা যান, এবং সেই ঘটনায় সাক্ষী দেওয়ার জন্য তার সহকর্মীদেরই একাংশকে পাওয়া যায়নি, যথাযথ তারা সাক্ষ্য দেননি। এটা খুব স্বাভাবিক মৌপিয়া, এরকম 100টা, তোমার প্রোগ্রামে সময় কম পড়বে এবং আমি সেইগুলো বলছি যেগুলো আর্কাইভসে রয়েছে, তুমি এক্ষুনি ভিডিও দেখাতে পারবে না। সমস্যাটা কোথায়, যে একটা সময় যে পুলিশের ইউনিফর্মের যে মানসম্মান ছিল, যেই মুহূর্তে তারা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছে, ইউনিফর্ম বিক্রি করে দিয়েছে, সেই মানসম্মানটা চলে গেছে। এখন ছোট খাটো যে কোনো মস্তান সেভাবে আমি পুলিশকে গিয়ে মারতে পারি, এবং সেটা সূত্রপাত সেদিন হয়েছিল যেদিন ওই টেবিলের তলায় গিয়ে পুলিশ ঢুকেছিল। এবং এটা তো অপরাধীরা সবার আগে দেখে যে আমি এই অপরাধ করার আমি লাইসেন্সটা কোত্থেকে পাচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে দিচ্ছেন, গুন্ডা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার 2-4 দিনের মধ্যে। সো এই মেসেজটা, এটা দুর্ভাগ্য, এবং পুলিশের এই দিনটা আসার ছিল। এরপর যদি দেখবে যে কোনোদিন কোনো শাসক দলের কোনো নেতা বা হাফ নেতা পুলিশকে কান ধরে উঠবোস করাচ্ছে ইউনিফর্মে, সেটাই আমাদের দেখার বাকি রয়েছে। বাংলার পুলিশ প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তিনটেকে ধরে ধরে যত্ন করে 12 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার পরিণতি আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। তো এটাতে মানে হতাশ হতে পারি, দুঃখ পেতে পারি, রাগ হতে পারে, বাট এটা কোনো অভাবনীয় ব্যাপার না, এটা হওয়ার ছিল, হয়েছে। কিছু বলতে মৃত্যুন, তারপর আমি আসবো পার্থদার কাছে। মুশকিলটা হলো উনি ভারতবর্ষের নাগরিক হিসাবে উনি পশ্চিমবঙ্গের খারাপগুলো, যেগুলো ঘটনাগুলো ঘটেছেন, ওনার যেগুলো খারাপ লেগেছেন উনি তুলে ধরছেন, কিন্তু উনি বলছেন নাকি রাত কাভার হয়ে যাবেন। এরকম বললে আমি তো রাত কাভার করবো না, আমি কিছু ইনসিডেন্ট সারা ভারতবর্ষে যেগুলো ঘটছে, রোজ ঘটছে। এখানকার পুলিশ আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে, যখন আলিগড়ের একজন বিজেপি নেতা, সে যুব মোর্চার নেতা, যখন আমাদের মুখ্যমন্ত্রীর মাথার দাম ঠিক করলো, এখানকার পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে গেল আলিগড়ে, আমাদের পুলিশ আক্রান্ত হলো। ওখানকার পুলিশকে ইনফর্ম করে যাওয়ার পরে উত্তরপ্রদেশে এক গ্রামে দুষ্কৃতীকে ধরতে যাচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে। সিবিআই যমুনা এক্সপ্রেসের ওপরে তাড়া করছে, আমরা টিভিতে দেখতে পাচ্ছি। নীলাঞ্জন বাবু, এই চিত্রগুলো হরিয়ানাতে পুলিশ মারামারি হচ্ছে, পুলিশের সাথে গ্রামবাসীর লড়াই হচ্ছে গুলি নিয়ে, সেখানে একজন বিজেপি করে একজন মহিলা, তার স্ত্রী মারা যাচ্ছেন হরিয়ানাতে। এগুলো নীলাঞ্জন বাবু দেখতে পাচ্ছেন না, উনি দীপাঞ্জন বাবু, সরি মাফ করবেন, উনি দেখতে পাচ্ছেন না।
উনি আমাদের পশ্চিমবঙ্গের খারাপগুলো নিয়ে বলছেন, কিন্তু সারা ভারতবর্ষের উনি বলছেন যে এখানে নাকি টাকা পাচার হয়ে যাচ্ছেন। আমার তো মনে হলো উনি নীরব মোদী মেহুল চস্কির কথা বলছেন, উনি এগুলো নিয়ে বলছেন না। কেউ যদি প্রাক্তন হওয়ার পরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের খারাপটা ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছেন তার কথা কোনো জায়গায় বলবেন না, পশ্চিমবঙ্গের কিছু বলা যাবে না। না নিশ্চিতভাবে বলা যাবেন। বলার সঙ্গে সঙ্গে তো অন্য জায়গার চেয়ে আমরা বেটার, উনি যে কম্পেয়ার গুলো করছেন দীপাঞ্জন বাবু, অন্য জায়গায় অন্য রাজ্যের চেয়ে আমরা বেটার, ডবল ইঞ্জিন সরকারের চেয়ে আমরা বেটার। এবার মহুয়া আমি একটা জাস্ট ছোট্ট একটা আমি বলি যে কোথায় কেমন বেটার, এরকম যদি আমরা কোথায় তাহলে ভারতবর্ষ এক একটা কেস নিয়ে যদি কথা বলতে হয় তুমি 4 ঘন্টায় প্রোগ্রাম করবে, উনি লিস্ট নিয়ে আসুক আমিও নিয়ে আসবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি গত 10 বছরে 2014 থেকে 2024 পুলিশে আমরা প্রিসিশন নেট নিয়ে কথা বলি, ইডি সাকসেস রেট, কার কত সাকসেস রেট, পুলিশ যেগুলো আইপিসি সিআরপিসি নর্মাল আইপিসি সিআরপিসি যে সাকসেস রেট অ্যাক্রস ইন্ডিয়া সারা ভারতবর্ষে তার অ্যাভারেজ রেট হচ্ছে 34% সাকসেস রেট, পশ্চিমবঙ্গে 21% সাকসেস রেট। এই বছরের 24শে মার্চ, বেশি দিন হয়নি, টাইমস অফ ইন্ডিয়া পেয়ে যাবে, আমি তোমাকে ওটার স্ক্রিনশট পাঠিয়ে দেবো না। তারপরে আমরা বলবো বাংলার পুলিশ বেস্ট। একটা সময় ছিল পুলিশের মেরুদণ্ডটা খুলে নেওয়া আছে, নালে পুলিশ কমিশনার খালি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কালী পুজোর খিচুড়ি বিতরণ করেন, এটা আমি ভারতবর্ষের কোথাও কিন্তু দেখিনি। আমি আসলে একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি আমি পার্থদার কাছে ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। পার্থদা, হ্যাঁ দেখুন, এই কিছুক্ষণ আগে দীপাঞ্জনবাবু বলছিলেন যে আমাদের, আপনিও বলছিলেন যে মুখ্যমন্ত্রী, আমি এই যে 2 দিন আগে শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন একটা কথা যে আমাদের ভূপতিনগরের একটা ব্যাপার নিয়ে বললেন যে একটা চকলেট বোম ফেটেছিল বলে এত কিছু ব্যাপার হয়ে গেল। তো সেই চকলেট বোম ফেটে পশ্চিমবাংলায় যদি 3 জন মারা যায় তাহলে তো এনআইএ আসবেই, কিছু করার নেই। দেখুন আজকে যে ঘটনাটা ঘটলো, পুলিশ প্রায় 56-57 দিন ধরে শেখ শাহজাহানকে এতখানি কভার দিল, কিন্তু তারপরেও কিন্তু তাদের আক্রমণ থেকে কিন্তু নিজেদের বাঁচাতে পারলো না। এবং যেটা দেবাঞ্জনবাবু বলছিলেন যে এই যে তাদের মা বলে যে তিনি যে তাদের যে জামা সেটাকে বিক্রি করা, আজকে দেখুন পুলিশ কিন্তু অ্যারেস্ট করেনি, এখনও কিন্তু আটক করেছে, এবং পুলিশ বাধ্য হয়েছে কিন্তু 3 জন তৃণমূল কংগ্রেসের লোককে কিন্তু অ্যারেস্ট করতে। এর মধ্যে একজন হচ্ছে 182 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি, বুথ সভাপতি, একজন তৃণমূল কংগ্রেসের 182 নম্বর বুথে যুব সভাপতি। এমন নেতৃস্থানীয় মানুষদের কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, আজকে আটক করতে বাধ্য হয়েছে। এবং আজকে আর একটা কথা, সেটা হচ্ছে যে শেখ শাহজাহান যে গ্রেপ্তার হয়েছে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু যেটা মানুষ আশা করেছিল যে শান্তি ফিরবে, শেখ শাহজাহানের মানুষজন কিন্তু সেটা প্রমাণ করছে যে না, শেখ শাহজাহান জেলে থাকুক কি না থাকুক, শেখ শাহজাহানকে যে উচ্চতায় তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে তার লোকজন মানুষকে ব্যতিব্যস্ত করে ছাড়ছে। আজকে পুলিশের উপর যেভাবে আক্রমণ হয়েছে কল্পনা করা যায় না। একটা লাইন বলবো, আমি বলছি যে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের যদি আরও কেউ জড়িত থাকে, উনি দুজনের নাম বললো, তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আর যুব সভাপতি, আমরা বলছি এর উপরেও যদি কেউ থাকে, আমি বললাম এর উপরে আর নাম বলতে হবে না, এর উপরেও যদি কেউ থাকে অ্যারেস্ট করুক। 2 নম্বর কথা হলো যে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে 2টো প্রশ্ন করতে চাই। সুনীল কামলে বিধায়ক, তিনি যখন মহারাষ্ট্রে অজিত পাওয়ারের ব্যক্তিগত রক্ষীকে, দেহরক্ষীকে, মানে পুলিশ অফিসার, তাকে যখন চড় মারছে জনসমক্ষে, কি ব্যবস্থা? আর গোপাল গায়কোয়াড় মহারাষ্ট্রের থানায় ঢুকে শিবসেনার একজন নেতার উপরে গুলি চালালো। তার মানে হনলুলুতে যেটা হয়েছে, না না না, এটা কোনো কথা নয়। আমাদের সরকারের এগুলো নিয়ে হবে না, এগুলো নিয়ে যাদের রাজ্যে হনলুলুর ইনসিডেন্টটা জানো না, হনলুলু নিয়ে তুমি বলে দাও, নালে দেবাঞ্জন বাবু বলে দিক, উনি তো জানেন। চোখের ডাক্তারের কাছে গেছি, চোখের ডাক্তারবাবু কাছেরটা বলেন তো, আপনি কাছেরটা ভালো দেখছেন, আবার দূরেরটা। এই তৃণমূল আর বিজেপি একজন দূরেরটাকে দেখতে পায় না, একজন কাছেরটাকে দেখতে পায়। আমি তো দেখালাম, আমাকে বললো আপনার দূর কাজ, দুটোই গন্ডগোল আছে, আপনি চশমা ব্যবহার করুন। করলাম, দেখছি দূরেরটাই দেখছি যে ইউপি থেকে গরু নিয়ে যাওয়া যাচ্ছে না ঈদের আগে, গেলেই পিটিয়ে বেরোবে। কাছেরটাতে দেখছি কেন পুলিশ ডাকেনি, তার জন্য একজন বলে দিল নাকি রেডিও ফেটে বাস করেছে। আর এখানে বিদ্যাসাগরের মাসির গল্পটা নিশ্চয়ই মনে আছে,
দিনের দিন শাহজাহানকে বাড়তে দিয়েছি। এই শাহজাহান একজন বিডিও, আবাস যোজনায় বাড়ি পায়নি বলে সিপিআইএম এর নেতৃত্বে গ্রামের লোকেরা সন্দেশখালী থেকে গিয়ে ডেপুটেশনে গেছিল, ওই বিডিও সাহেবকে ওখান থেকে তাড়িয়েছে, মেরেছে, কোনো অভিযোগ পুলিশ নেয়নি। এখন এবারে আছে বড় বড় নেতা আবার তাই হয়েছে শাহজাহান এখন খুব সংক্ষেপে দীপাঞ্জনদের কাছে যাব। দীপাঞ্জনদের হ্যাঁ শুনেছি উত্তর মেরুতে এক মেরু ভল্লুক আরেক মেরু ভল্লুককে কামড়ে দিয়েছে, তৃণমূল তার জন্য খুব চিন্তিত হয়ে পড়েছে, ওরা সব ছেড়ে উত্তর মেরুতে গেছে। আসলে ওই পাপ লুকোনোর আর রাস্তা পাচ্ছে না, ওই অংশ না গোটা ঘা হলে বেরিয়ে পড়ে, গোটা প্রশাসনের দগদগে ঘাগুলো বেরিয়ে পড়ে, সরকার চালাচ্ছে যেখানে যেখানে সরকার চালাচ্ছে যায় না। সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হবে। সন্দেশখালীর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যদি জিরো টলারেন্স না নেওয়া হয় তাহলে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, পুলিশ থেকে শুরু করে কেউই বাদ যাবে না এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা একেবারেই সুখদায়ক নয়। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।